এসো। আমাদের বাড়ির চাকর বাকরগুলো যে কোথায় থাকে আমি বুঝতেই পারি না। সুমিতা, এই সুমিতা, হারান, এই হারান, কোথায় গেলি রে তোরা? এদিকে আয় বলছি, শিগগির এদিকে আয়। মালকিন, কি হয়েছে বলুন? আমরা কি কোনো অন্যায় করে ফেলেছি মালকিন? বলুন না মালকিন, কি হয়েছে? তোরা কি করেছিস না করেছিস তা দেখ, নিজের চোখে দেখ, আমার পায়ের দিকে তাকিয়ে দেখ। তোরা কত নোংরা পড়ে আছে এই জায়গাটায়। তোদের কি মাসে মাসে মোটা মাইনে দেখি এমনি মুখ দেখতে? তোরা একটা কাজও ঠিকঠাক মতো করতে পারিস না। তোরা নিজের চোখে দেখ মেঝেটার কি অবস্থা হয়ে রয়েছে। এখানে এত ময়লা এলো কি করে? মালকিন, দয়া করে আমাদেরকে ক্ষমা করে দিন, আমরা দেখতে পাইনি। আপনি একটু সময় দিন, আমরা এখনই সব নোংরা পরিষ্কার করে দিচ্ছি। আপনি কোনো চিন্তা করবেন না মালকিন, আমাদের একটু সময় দিন, আমরা এখনই সমস্ত ময়লা পরিষ্কার করে দিচ্ছি। পরিষ্কার করে দিচ্ছি? তোরা কি মগের মুল্লুক পেয়েছিস? এটা কি তোদের মামার বাড়ির আবদার নাকি, যে যখন তোরা নিজেদের মর্জি মতো কাজ করবি? তোদের জন্য আমার পায়ে ময়লা লেগেছে, আমার পাটা নোংরা হয়ে গেছে। তোদের আজ থেকে কাজ বন্ধ। কাল থেকে তোদের আর কাজে আসতে হবে না। এক্ষুনি এই মুহূর্তেই তোরা দুজন জমিদার বাড়ি ছেড়ে বেরিয়ে যা। আর হ্যাঁ, জমিদার বাড়ির আশেপাশে তোদের যেন ঘুরঘুর করতে না দেখি। আর জমিদার বাড়ির আশেপাশে তোদেরকে কখনোই যদি দেখতে পাই, তোদের দুজনের গর্দান নেব আমি। আমি হলাম জমিদারের মেয়ে, আমি হলাম জমিদার কন্যা মালিনী। আমি একবার যার উপরে অসন্তুষ্ট হই তাকে একেবারে শেষ করে দিই। তোরা বন্দি হয়ে মারা পড়বার আগে এখনই এই জমিদার বাড়ি থেকে কেটে পড়। আমাদের অনেক টাকা রয়েছে, তাই কাজের লোকের কোনো অভাব হবে না। ড্যাব ড্যাব করে মুখের দিকে না তাকিয়ে থেকে এখনই বেরিয়ে যা তোরা। যত সব ছোট লোকের দল। আমার বাগানে তো খুব সুন্দর ফুল ফুটেছে। যতই সুন্দর ফুল ফুটুক না কেন, আমার রূপের কাছে এই ফুলগুলি খুবই তুচ্ছ। আমার থেকে সুন্দর এই জগতে আর কোনো ফুল ফুটবেও না কোনোদিন। আমার কি নেই? রূপ, সৌন্দর্য, নাম, যশ, টাকা, পয়সা, খ্যাতি, আমার সব কিছু রয়েছে। আমাকে দেখলে আকাশের পরীরাও লজ্জা পায়। আমাকে কিছু ভিক্ষা দেবে? আমি খুবই অসুস্থ একজন মানুষ। তুমি একজন ভিখারি হয়ে জমিদার কন্যার কাছে ভিক্ষা চাইছো? তোমার এত বড় স্পর্ধা, আর তুমি এই বাগানেই বা ঢুকলে কি করে? তোমার এত বড় সাহস! বাগানের দরজাটা খোলা ছিল তো মা, তাই ঢুকে পড়েছি। মা, তুই রাগ করিস না, আমি এই গ্রামের নই রে মা। আমি পাশের গ্রামেই থাকি। সবাই বলে এই গ্রামের জমিদার খুবই ভালো, খুবই দয়ালু। তাই এসেছি রে মা ভিক্ষা চাইতে। আর তুই নিশ্চয়ই জমিদারের মেয়ে। শয়তান বুড়ি, তুই আমাকে মালকিন না বলে আমাকে তুই তঙাড়ি করছিস। তোকে দাঁড়া, দেখাচ্ছি মজা। প্রহরী, এই প্রহরী, দেখো একটা বুড়ি এসে ঢুকে পড়েছে আমার বাগানে। এই বুড়িটিকে বাগান থেকে ঘাড় ধাক্কা দিয়ে বাইরে বের করে দাও। এই বুড়িটিকে আমার একদম সহ্য হচ্ছে না। প্রহরী ডাকতে হবে না মালকিন, আমাকে দয়া করে ক্ষমা করে দিন। আমার খুব বড় ভুল হয়ে গেছে। আপনার বাগানে ঢুকে আর আপনার কাছে ভিক্ষে চাই আমার সব থেকে বড় ভুল হয়ে গেছে মালকিন। অন্যায় যখন করেছিস তখন তোর শাস্তি তো পেতেই হবে। আর এক মুহূর্ত তুই যদি এখানে দাঁড়াস তাহলে তোর গর্দান নেব আমি। আমার এত সুন্দর বাগানে একটা ভিক্ষুকের পা পড়ে
বাগানের একটা ফুল আমি আস্ত রাখবো না। বাগানের সব ফুলের গাছ আমি কেটে ফেলবো এখনই। আমার আশেপাশে যেন কোনো গরিবের ছোঁয়া না থাকে। বাগানের সব ফুলের গাছ আমি এখনই কেটে ফেলবো। মা মালিনী, এ হলো আমার বন্ধুর ছেলে রবিন, পাশের গ্রামে জমিদারের ছেলে। আমি তোকে কিছুদিন আগে বলেছিলাম না আমার এক বন্ধুর ছেলে তোকে দেখতে আসবে? এই সেই রবিন, আমার বন্ধুর ছেলে। আমরা ওর সাথে তোর বিয়ে ঠিক করেছি, বুঝলি মা? ও, এই সেই রবিন। আপনার যদি কোনো আপত্তি না থাকে আমি তাহলে আপনাকে কয়েকটি প্রশ্ন করতে চাই। আশা করি সকল প্রশ্নের আপনি সঠিক জবাব দেবেন। আমি যাকে তাকে তো আর আপনার স্বামী বানাতে পারি না। আগে হ্যাঁ মালিনী, অবশ্যই বলো তোমার কি জানার আছে। আমার প্রথম প্রশ্ন হলো, আপনি যে আমাকে বিয়ে করতে এসেছেন আপনার যোগ্যতা কি? আমি যতদূর জানি পাশের গ্রামের জমিদারের তেমন কোনো টাকা পয়সা নেই, কারণ ওই গ্রামের ঠিকমতো ফসল উৎপাদন হয় না অনাবৃষ্টির জন্য। তাই আপনাদের আমাদের মতো টাকা পয়সাও নেই। আর চেহারার কথা যদি বলি তাহলে আপনি তো আমার নখেরও যোগ্য নন। আরে মালিনী, মানুষের সাথে কিভাবে কথা বলতে হয় সেটাই তো আপনি শেখেননি। আমি হলাম একজন অতিথি, আর অতিথির সম্মানটুকু অন্তত রেখে কথা বলুন। আর আপনার প্রশ্নের জবাব হচ্ছে আপনি অত্যন্ত লোভী একজন মহিলা। ও, আপনাদের কিছু নেই সেই কারণেই আমাকে লোভী বলছেন, তাই তো? লোভী তো আপনি। আমাদের ধন দৌলত টাকা পয়সা দেখে আপনার মাথাটাই ঘুরে গেছে, তাই আমার বিয়ের প্রস্তাব নিয়ে চলে এসেছেন। মালিনী, মুখটা সামলে একটু কথা বলবা। মানুষের সাথে এইভাবে খারাপ আচরণ করিস না। এত অহংকার, এত হিংসা, এত গর্ব ভালো নয় মা। আমাদের জমিদার বাড়ির মান সম্মানটুকু অন্তত তুই ধুলোয় মিশিয়ে দিস না মা। এই রবিনের বাবার জন্য তোর বাবা এত ধনরত্ন পয়সা করতে পেরেছে, বুঝেছিস? কে কার জন্য ধনী হয়েছে সেটা তোমরা বুঝে নাও মা, এটা তো আর আমার বোঝার বিষয় নয়। আমি তোমাদের বন্ধুত্ব বজায় রাখার জন্য আর নিজের জীবন তো শেষ করতে পারি না। তোমরা পারলে একটা মেয়েকে দত্তক নিয়ে তাকে লালন পালন করো আর বড় করে রবিনের সাথে বিয়ে দিয়ে দাও। আমি তাকেই বিয়ে করব, যার অর্থ সম্পদ ধনরত্ন আমাদের থেকে 3 গুণ থাকবে। আমি কিন্তু এখনো ভদ্রতা বজায় রাখছি। আপনি এখন এখান থেকে যেতে পারেন রমেন। আপনারা যেমন জমিদার তেমনই যোগ্যতা অনুযায়ী জমিদার মেয়েকে বিয়ে করুন। মালিনী, তুই কিন্তু একটু বেশি বেশি বলছিস, আর তোর জন্য আমি আমার বন্ধুর কাছে মুখও দেখাতে পারবো না। তোর মতো মেয়ে থাকার থেকে নিঃসন্তান হওয়া ঢের ভালো। বাবা, তোমরা আমার উপরে জোর করে সব কিছু চাপিয়ে দিতে পারো না। আমারও তো নিজস্ব একটা ব্যক্তি স্বাধীনতা রয়েছে। আমার জীবনের সঙ্গী কে হবে তা বাছাই আমি নিজেই করব। তোমাদের মতামতে কিছুই হবে না। আচ্ছা, আমি তাহলে আসি, আপনারা ভালো থাকবেন। মালিনী, তুই কিন্তু এইটা ঠিক কাজ করলি না। রমেন কিন্তু মন খারাপ করে এইখান থেকে চলে গেল। আমার কথায় কারোর মন খারাপ হলে তাতে আমার কি করার আছে? যেটা সত্যি আমি সেটাই বলেছি। আমার উপযুক্ত পাত্র আমি নিজেই খুঁজে বের করব। আমার জন্য তোমাদের এত মাথা ঘামাতে হবে না। তোমরা এখন দয়া করে এখান থেকে যাও। আমি একটু একা থাকতে চাই। বামুন হয়ে চাঁদ ধরতে এসেছিল। কত বড় সাহস, নির্লজ্জ। আচ্ছা, তুমি বলো তো মালিনী কার মতো হলো? এত রাগী, জেদি আর দেমাকি মেয়ে এর আগে জমিদার বংশে তো একটাও দেখা যায়নি। মালিনীর তো বিয়ে করার যথেষ্ট বয়স হয়েছে, আর ও যেমন পাত্র চায় তেমন পাত্র এ ত্রিভুবনেও পাওয়া যাবে না। কি
করবে? মেয়েটাকে নিয়ে কিছু ভেবেছো? ওর মনের মতো পাত্র তো খুঁজেই পাওয়া যাবে না। শোনো, আমি হলাম জমিদার রায় বাহাদুর। আমার জমিদারিতে কত রাগী আর জেদি মানুষ আমি ঠিক করেছি, কত মানুষকে যে সোজা করে দিয়েছি তার কোনো হিসেব নেই। আমি আগামী 2 দিনের মধ্যেই মালিনীর বিয়ে দেব। তুমি শুধু দেখতে থাকো গিন্নি। আমি যেমন তুলোর মতো নরম, আবার তেমন পাথরের মতো কঠিন হতে পারি গিন্নি। চাল ডাল আনাজপাতি কিছুই যে ঘরে নেই, আর কদিন ধরে কোনো কাজও আমি করতে পারছি না। খরা আর অনাবৃষ্টির জন্যে জমির সব ফসলও শুকিয়ে নষ্ট হয়ে গেছে। এদিকে জমানো টাকা পয়সা সবই তো শেষ হয়ে গিয়েছে। কি যে করব বুঝেও উঠতে পারছি না। ভাবছি আগামী কাল জমিদার বাড়িতে যাব। আমাদের জমিদার দয়ালু, যদি একটা কাজ বাজের কোনো সন্ধান দেন। উপরওয়ালার দয়াতে আমি তো সকল কাজই করতে পারি। না, রাত হয়েছে, এখন এই পান্তা ভাত কটা খেয়ে ঘুমিয়ে পড়ি। কাল সকাল সকাল উঠেই জমিদার বাড়িতে যাওয়া যাবে। জমিদার মশাই, আমি হলাম আপনার গ্রামেরই ছেলে। আমার নাম রাজু। জমিরা ফসল সব নষ্ট হয়ে গেছে, তাই কিছুদিন আমি একটা কাজ খুঁজে বেড়াচ্ছি, কিন্তু কোনো কাজই পাচ্ছি না। আপনি যদি দয়া করে আমার একটা কাজের ব্যবস্থা করে দেন তাহলে খুব উপকার হয়। কাজ পরে, তুমি আগে আমার কথাটা শোনো। তুমি আমার মেয়েকে বিয়ে করবে? কি গো, তুমি চুপ করে গেলে যে, কথা বলছো না কেন? তুমি আমার মেয়েকে বিয়ে করবে? আপনি কি বলছেন জমিদার মশাই? আপনি কি আমার সাথে মজা করছেন? আমি কোনো মজা করছি না, আমি সত্যিই বলছি। তুমি বিয়ে করবে আমার মেয়েকে? জমিদার মশাই, আমার মা নেই, বাবা নেই, আমি একজন অনাথ ছেলে। আমি চাষবাস করে কোনো রকমে দিন চালাই, আর এবছর ফসল নষ্ট হয়ে যাওয়ায় নিজেই কি খাবো তার ঠিক নেই। আপনার কাছে এসেছি একটি কাজের জন্য। আমার মতো একজন ভবঘুরে ছেলের সাথে আপনি আমার মেয়েকে বিয়ে দিতে চান? হ্যাঁ, আমি তোমার সাথেই আমার মেয়েকে বিয়ে দিতে চাই। আমি হলাম এই গ্রামের জমিদার, আমার চোখ কখনো মিথ্যে বলে না। আমার মেয়ে তোমার কাছেই সুখে থাকবে, তবে তাকে তোমার মতো সরল সাদাসিধে জীবনযাপন করাবে। তার গায়ে যেন জমিদারের রাশও না থাকে। ঠিক আছে জমিদার মহাশয়, আমি রাজি আছি। বাবা রাজু, তোমাকে অনেক ধন্যবাদ। তুমি আমার কথা রেখেছো। কালই তোমাদের বিয়ে। বিয়ে করে তুমি তোমার স্ত্রীকে কালই তোমার বাড়িতে নিয়ে যাবে। আর একটা কথা, জমিদার মহাশয় নয়, আজ থেকে তুমি আমাকে বাবা বলে ডাকবে। ঠিক আছে বাবা, আপনি যখন আমাকে এত ভরসা করছেন, এই ভরসা আমি ভাঙতে দেব না। আপনি এইটুকু আশীর্বাদ করবেন, দুমুঠো ভাতকে যেন সুখে দুঃখে আমরা একসাথে জীবনযাপন করতে পারি। মা মালিনী, তোমার সাথে আমার জরুরি কিছু কথা রয়েছে। হ্যাঁ বাবা, বলো কি কথা? আমি তোমার জন্য একটা পাত্র দেখেছি। আগামী কালই তোমাদের বিয়ে। আর তোমার পাত্র হচ্ছে আমাদের গ্রামের দিনমজুর চাষি রাজু। আগামী কালই তুমি বিয়ের পিঁড়িতে বসছো, এইটাই শেষ কথা। আর যদি কোনো কারণে তুমি বিয়ে ভেঙে দাও, তাহলে আমার লাশ দেখবে তুমি। কিন্তু বাবা। কোনো কিন্তু নয়, আমি যা বলছি এইটাই শেষ কথা। বাবা, কথাটা তো শোনো, দয়া করে যেও না বাবা, আমার কথাটা তো শোনো। গিন্নি, এইটাই আমাদের বাড়ি। আজ থেকে তুমি এখানেই থাকবে।
প্রথম প্রথম তোমার একটু অসুবিধা হবে, কিন্তু সুখে দুঃখে আমরা দুজনে একসাথেই থাকবো। কি গো গিন্নি, চুপ করে আছো যে, কথা বলছো না কেন? হায় বিধাতা, এমন একটা ভাঙা কুড়ে বাড়িতে আমি রাখবো কি করে? বাবা এত বড় আমাকে একটা দিব্যি দিল, যার ফলে আমি তোমাকে বিয়ে করেছি। আর তা না হলে তোমার মতো ভিখারি দিনমজুরকে আমি কখনোই বিয়ে করতাম না। ইচ্ছা করছে মরে যাই। বাবা কেন যে আমার সাথে এমন ব্যবহারটা করলো? এই ভাঙা বাড়িতে আমি থাকতে পারবো না, কখনোই না। গিন্নি, বাড়িটা আমার ভাঙা হতে পারে, কিন্তু তুমি যদি একটু সাজিয়ে গুছিয়ে নাও তাহলে কিন্তু সুন্দরই হবে। ভালোবাসা আর সম্মান থাকলে ভাঙা বাড়িতেও ভালো থাকা যায়। তুমি বারবার গিন্নি গিন্নি ডাকাটা বন্ধ করো তো। তোমার মুখে ওই গিন্নি ডাকটা আমার যে সহ্য হচ্ছে না। দয়া করে মাথাটা ঠান্ডা করো, এখন একটু হাত মুখ ধুয়ে নিয়ে একটু বিশ্রাম নাও গিন্নি। আমি যাই, গিয়ে দেখি একটা কাজের ব্যবস্থা করতে পারি কিনা। মা, এই ভাঙা ঘরে একটা পাকাও পর্যন্ত নেই, তুমি থাকো কি করে এই ঘরেতে? হ্যাঁ গিন্নি, গরিবের ঘর তো, কটা দিন একটু মানিয়ে নাও। আমি একটা কাজ পেয়েছি, কাল থেকে আমি কাজে যাব। দেখো, একদিন আমি তোমার সব চাহিদা পূরণ করে দেব। তুমি আমার এই ঘরটা খুব সুন্দর করে সাজাবে, বুঝেছো? এখন তুমি ঘুমিয়ে পড়ো গিন্নি, অনেক যে রাত হয়ে গেল। যাক, গিন্নি ঘুমিয়ে পড়েছে। আগামীকাল তো আমার কাজে যেতে হবে। যাই, পটলা পল্লীগুলো সব গুছিয়ে রাখি, সকালেই রওনা হয়ে যাব। গিন্নি, আমি কাজে যাচ্ছি, আর তুমি সাবধানে থেকো। আমার হাতে একদম টাকা পয়সা ছিল না, তাই বাজার হাটও করতে পারিনি। ঘরে কিছু পান্তা ভাত রাখা আছে, তুমি দয়া করে সেগুলো খেয়ে নিও। আর কাজে থেকে ফেরার পথে আমি বাজার হাট করে নিয়ে আসবো। আচ্ছা ঠিক আছে ঠিক আছে, আমি খেয়ে নেব এখন। তুমি যেখানে যাচ্ছ চুপচাপ সেখানে যাও। এত কথা বলো না তো, আমার জীবনটা আমার বাবাই শেষ করে দিল। আমার বাকিটা জীবন আমি কিভাবে কাটাবো সেইটাই ভেবে আমি মরে যাব এখন। গিন্নি, একদম মন খারাপ করো না, যা হওয়ার তা তো হয়েই গেছে। তুমি যাও, এখন ঘরে গিয়ে খেয়ে নাও, তা না হলে তোমার শরীর খারাপ করবে গিন্নি। ছি 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 ছি, পান্তা, কাঁচা লঙ্কা আর পেঁয়াজ, এই খাবার আমি খাবো? এই খাবার আমি তো আমাদের কুকুর বিড়ালকেও দিতাম না। হে ভগবান, দয়া করে আমাকে উঠিয়ে নিয়ে যাও। এই যন্ত্রণা আমি যে আর সহ্য করতে পারছি না। যেখানে আমার পোশাকের মূল্য ছিল হাজার হাজার টাকা, সেখানে আজ আমি 100 টাকার একটা শাড়ি পরে পান্তা ভাত খেতে বসেছি। ওই দিনমজুর রাজুকে বকাঝকা করলেও কোনো কথা কানে নিতে চায় না, শুধুই বলে গিন্নি তুমি মাথা ঠান্ডা করো, মাথা ঠান্ডা করো। আমি কোথায় ফেসে গেলাম? আমার কি হবে? আমার ভবিষ্যৎ কি? এর থেকে ভালো ছিল পাশের গ্রামের ওই জমিদারের ছেলেকে বিয়ে করে নেওয়া। আমার দোষে আমি নিজেই সব হারিয়ে ফেলেছি। বাবা, আমি তোমাকে কোনোদিনও ক্ষমা করব না, কোনোদিনও না। তোমার জন্যই আমার জীবনে এত বড় ক্ষতি হয়ে গেল। তোমার জন্যই আমার জীবনের এই বেহাল দশা। এই রকম বেহাল পরিবেশে নিজেকে খাপ খাওয়াতে না পেরে কিছুদিনের মধ্যে মালিনী খুবই অসুস্থ হয়ে পড়ে। মালিনীর এই রকম অসুস্থতার জন্য মালিনীর স্বামী খুবই চিন্তিত হয়ে পড়ে। গিন্নি, এ তোমার কি হলো গিন্নি? তুমি কথা বলছো না কেন? গিন্নি, এ কি হলো তোমার? সকাল থেকে একবার চোখ মেলে তাকাওনি গিন্নি। এ কি হলো তোমার গিন্নি?
ও গিন্নি, কথা বলো। এভাবে হবে না, আমাকে তাড়াতাড়ি গিন্নিকে ডাক্তারের কাছে নিয়ে যেতে হবে। যেভাবেই হোক, দরকার পড়লে আমি আমার ভিটে মাটিও বিক্রি করে দিয়ে আমার গিন্নিকে আমি সুস্থ করে তুলবই। গিন্নি, ও গিন্নি, তোমার কি হলো গো? আপনার স্ত্রীর শরীর একদম ভালো নয়। আপনার স্ত্রীর দুটো কিডনি একেবারে বিকল হয়ে গেছে। যথা সময়ে আপনার কিডনি যদি প্রতিস্থাপন করা না যায়, তাহলে আপনার গিন্নি আর বাঁচবেন না। এখন বলুন, আপনি কি করবেন? রোগ কিন্তু খুবই সিরিয়াস, এটা মনে রাখবেন। এ কি বলছেন ডাক্তারবাবু? আমার গিন্নির কি হলো? আমার কিডনিগুলো আপনার গিন্নিকে প্রতিস্থাপন করে দিন ডাক্তার সাহেব। যে কোনো মূল্যেই হোক, আপনি আমার গিন্নিকে বাঁচান ডাক্তারবাবু। দয়া করে আপনি এত অধৈর্য হবেন না। আপনি আপনার গিন্নিকে একটা কিডনি দান করতেই পারেন, তাতে আপনার গিন্নিও বাঁচবে আর আপনারও কোনো অসুবিধা হবে না। ঠিক আছে ডাক্তারবাবু, তাই হোক। আপনি দয়া করে খুব তাড়াতাড়ি চিকিৎসার ব্যবস্থা করুন। তাড়াতাড়ি অপারেশন করে আপনি আমার গিন্নিকে বাঁচিয়ে দিন ডাক্তারবাবু। এইভাবে কয়েকদিন কেটে যায় আর মালিনীরও অপারেশন সফলভাবে সম্পন্ন হয়। মালিনী আবার সুস্থ হয়ে ওঠে। গিন্নি, এখন তোমার শরীর কেমন আছে বলো না গিন্নি, বলো না। আমার শরীর এখন একদম ঠিক আছে গো। বাবা আমার সঠিক মানুষের সাথেই বিয়ে দিয়েছিল। ডাক্তারবাবু আমাকে সব বলেছে যে তুমি আমাকে কিডনি দান করেছো, আর আজ যদি তুমি না থাকতে তাহলে আমি বাঁচতামই না। আমার হিংসা, অহংকার সব কিছু তুমি ধুলোয় মিশিয়ে দিয়েছো। তোমার এত বড় হৃদয় যে আমাকে তোমার কাছে খুব ছোট লাগছে গো। আর তোমার পাশে আমাকে একদম বেমানান লাগছে। আমাকে তুমি ক্ষমা করে দিও রাজু। আর সব বলে তুমি কি আমাকে ক্ষমা করতে পারবে? আমাকে কি স্ত্রী রূপে গ্রহণ করবে তুমি? তোমাকে আমি খুব ভালোবাসি গিন্নি, তুমি ওইভাবে দয়া করে বলো না। তুমি সুস্থ হয়েছো, এর থেকে খুশির সংবাদ আর কি আছে বলো তো গিন্নি। এখন থেকে সুখে দুঃখে আমরা দুজনে একসাথেই মিলেমিশে থাকবো। শুধু ধন দৌলত আর টাকা পয়সাতেই সুখ নেই গিন্নি। পরিবারের সম্মান আর ভালোবাসা থাকলে আর কোনো কিছুরই দরকার হয় না। তুমি একদম ঠিক বলেছ। এর সব থেকে বড় উদাহরণ তো তুমি নিজেই।